মণিকুন্তলপুর 1760 সন্ধ্যা 7:30। সন্ধ্যা আরতি সবে শেষ হয়েছে মন্দিরে। আজই তার শেষ পুজো এই শ্বেতকালী মন্দিরে। খবর এসেছে একের পর এক গ্রাম জ্বালিয়ে দিচ্ছে খুনি ইংরেজ বাহিনী। মুখুজ্জে বাড়ির দিনও শেষের দিকে। দীর্ঘশ্বাস ফেললেন এককালের বিখ্যাত তন্ত্র সাধক ভৈরব মোহন আচার্য। সেই 10 বছর বয়সে এসেছিল এই মুখার্জি বাড়িতে তার দাদার সাথে। দাদা ছিলেন একদম অঘোর তান্ত্রিক। শ্মশান ঘাটের মড়ায় বসে সাধনার মতো বিষয়ও ছিল তার নখদর্পণে। 3 শরিকের এই মুখার্জি বাড়ি একসময় দেখবার মতো বাড়ি ছিল বটে। কি ছিল না সেখানে? নহবত, ঠাকুর দালান সব ছিল। মা শ্বেতকালীর অপার করুণা ছিল এই বাড়ির ওপর। পালা বদলের সাথে সাথে ইংরেজ রাজরোষে পড়ল গ্রাম। বাতিল হয়ে গেল মুখার্জিদের জমিদারি। ভাঙতে বসেছে আজ সব। এই মন্দিরটা বড় প্রিয় ভৈরব মোহনের। মায়ের অপার করুণা তার প্রাপ্তি হয়েছে। দীক্ষিত হয়েছে অমোঘ তন্ত্রে। দরজার আগল লাগিয়ে বাইরে দালানে এসে দাঁড়ালেন ভৈরব মশাই। ওরা এসেছে, কিছু জিনিস দিতে হবে তাদের, খুব দরকারি। আজ সন্ধ্যাবেলায় ডেকে পাঠিয়েছিলেন। ঠাকুরমশাই, এসেছি আমরা, বলুন কি দরকার। হ্যাঁ দ্বিজোত্তম, দরকারটা সত্যি গুরুতর বলতে পারো। কিছু জিনিস দেওয়া খুব দরকারি। সময় এলে এর গুরুত্ব বুঝতে পারবে। শুধু এটুকু জেনে রেখো, এই মন্দির সাধারণ নয়। কখনো যদি মুখুজ্জেদের কেউ আবার আসে, এই প্রাপ্য তার। মা হয়তো নিজেকে বাঁচাতে পারবেন না, কিন্তু মাকে রাখার দায়িত্ব তোমাদের দিয়ে গেলাম। চলে যাও গ্রাম ছেড়ে। আর যাবার আগে তোমাদের কিছু কথা বলে রাখি। কিছু কথা হয়। দ্বিজোত্তম, নরোত্তম ও সর্বোত্তম মন দিয়ে শুনে বেরিয়ে পড়ে মুখে গামছা চাপা দিয়ে। তাপ বড্ড বাড়ছে। গ্রামে ফেরা দরকার ভৈরব আচার্যের। অফিস, পড়ানো, তারপর গল্প লেখার ফুরসাদ। খুব কম সময়। নেহাতি শখে এই কাজ। সপ্তকুম্ভ লেখা প্রায় 1 বছর আগে। তখনও এটাকে নিয়ে কাজ করার কথা ভাবা হয়নি। নিছকই কলম আর প্যাডের বন্ধুত্বে তৈরি হয়েছিল এই গল্প। এত বড় গল্প নিয়ে কাজ এমনিতেই আমাদের চ্যানেলে কম হয়েছে। তার উপর দীর্ঘদিন আমরা কোনো গল্প দিতে পারিনি শ্রোতাদের। তার জন্য গল্প শোনার আসল টিম আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আজকাল বড় লেখকদের নিয়ে কাজ করা একটু সমস্যাজনক। তাই আমরা নিজেরাই গল্প লিখে নিজেরাই পুরো কাজটা করতে চাই। হ্যাঁ, সময় লাগে খুব বেশি, কিন্তু একটা আত্মতুষ্টি থাকে। ভালো লাগা খারাপ লাগা সম্পূর্ণ আপনাদের ওপর। আমরা শুধু চেষ্টা করতে পারি। কালীপুজো শেষ, আর আজ তাই তন্ত্র, লোভ আর প্রতিহিংসা নিয়েই আমাদের এই গল্প সপ্তকুম্ভ। আশা করি ভালো লাগবে আপনাদের। শুরু করি তাহলে। বারাসাত, 2010, সকাল 8টা। ইস, আবার ঝাড় খাবো আজ। সোমদা যা চড়বে না আজ, দেখবি। তোকে কতবার বললাম তাড়াতাড়ি আসিস। আরে কিচ্ছু হবে না। সোমদাকে চিনিস না তুই? ওরকম দাদা কি আর পাবি? আরে সূর্য, সব বুঝলাম, কিন্তু তুই বল, আজ 30 মিনিট লেট। এই যে আশা হলো তাহলে। বলল শম্বুদ রায়, ওরফে এদের সবার প্রিয় সোমদা। কি সাংবাদিক হবি বোঝাই যাচ্ছে। 30 মিনিট লেট। আকাশবাণীতে নাকি চাকরি করবি? সব এই জানোয়ারটার জন্য সোমদা। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, আসে আর না। এতক্ষণ যাদের নিয়ে কথা হচ্ছিল তাদের সাথে একটু পরিচয় করা যাক। মেয়েটি কথা উপাধ্যায়, আর ছেলেটি সূর্য সমাদ্দার। বিএ 3rd ইয়ার।
সাংবাদিকতা নিয়ে পড়াশোনা, অনেক স্বপ্ন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম? সংস্কৃতির সাথে জ্ঞাপন বা শুরু হয়ে গেল রবিবাসরীয় পড়াশোনা। পড়াশোনা শেষের পর কথার দাবি এবারের কালী পুজোয় সবাই মিলে পুরুলিয়া। কথাদের দেশের বাড়ির পুজো, নয় নয় করে 100 বছর ছুঁই ছুঁই। হুল্লোড়ে মেতে গেল সবাই। ব্যাচেলার সোমের ছাত্রছাত্রী জীবন। আচ্ছা আচ্ছা, হবে কোন তা কথা। কে কে থাকে এখন ওখানে? এই তো বড় দাদু, জেম্মা, জেঠুমনি, আমি বরকা বলি। ছোটকা মারা গেছে, দাদা অন্য জায়গায় থাকে বৌদির সাথে, আসবে পুজোর সময়। চলো না সোমদা, খুব মজা হবে। আর এই আদিটারও 5 দিন পেট পুজো হবে, হ্যাংলাটা। খাবারের কথা শুনে আদি এক পায়ে খাড়া। ব্যাস, শুরু হয়ে গেল এই নিয়ে। আচ্ছা কথা, সোম জিজ্ঞাসা করল, বড় দাদু বেঁচে আছেন? কত বছর বয়স এখন ওনার? এই তো 98 হলো। মাথায় হালকা ছিট আছে, কি সব বিড়বিড় করতে থাকে সারাক্ষণ। বাহ বাহ, বেশ তো। কি নাম ওনার? বাবা, সোমদা বিয়ে ফিয়ে করবে নাকি বড় দাদুকে? বড় দাদুর নাম অর্ঘ্যোত্তম উপাধ্যায়। মণিকুন্তলপুর, 1760, রাত 9টা। ভৈরবমোহন গ্রামে ফিরে হতবাক হয়ে গেল। সারা গ্রাম জ্বলছে, চারিদিকে আগুন, আর মাঝে চিৎকার উঠছে অগণিত নারী আর শিশুর। ছুটে গেলেন নিজের বাড়ির দিকে। ওটা কাকে বের করে আনছে? ওই শাড়ি বড় চেনা, চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে কেন? হঠাৎ ঘাড়ে কিসের ধাক্কা। হুমড়ি খেয়ে পড়লেন ভৈরবমোহন। খাজনা না পেয়ে এই কাজ করেছে ইংরেজ সেনাবাহিনী। জ্বালিয়ে দিয়েছে ঘর বাড়ি ফসল সব। কিন্তু সামনে ওটা কে? কে শুয়ে আছে এরকম কালো হয়ে পোড়া কাঠের মতো? কোনো রকমে বুক ঘষে খানিকটা এগিয়ে গেল ভৈরব। আবার হাতের ওপরে বুটের চাপ, পিষে গেল আঙ্গুলগুলো। যন্ত্রণায় কাকিয়ে উঠলেন ভৈরবমোহন। স্টেপ অ্যাসাইড, ইউ ব্রাহ্মণ। তুমি শ্বেতকালী টেম্পলের পূজারি না? তাহলে ছটপট বলো দেখি, সপ্তকুম্ভ কোথায়? বিদ্যুৎ স্পৃহের মতো চমকে উঠল ভৈরবমোহন। কি কি বললে সাহেব? সপ্তকুম্ভ? তুমি জানো তুমি কি বলছো? I know, scoundrel, and I will find it. কেউ আটকাতে পারবে না। চালিয়ে দেবো আমি সব। I will burn everything. If you won't tell me, I will tear apart you. আমি জানি না সাহেব, সত্যি জানি না, আমি জানি না। Kill her. বলার সাথে সাথে চকচকে বেয়নের ঢুকে গেল পোড়া কাঠের মতো মেয়েটির শরীরে। কালী আমার। বলেই টুকরে কেঁদে উঠল ভৈরবমোহন। একবার বা বলেই থেমে গেল চিরদিনের জন্য। এতদিনের স্বপ্নের ধন মানিক আমার শেষ করে দিল এক মুহূর্তে। এবার বলবে কোথায়? বলেই ভৈরবমোহনের টুটি টিপে তুলে ধরল দোর্দণ্ড প্রতাপ স্মিথসন। কিন্তু এ কি, ভৈরবমোহনের চোখের মণি কই? চোখ দুটো পুরো সাদা। হাত দিয়ে চেপে ধরল স্মিথসনের হাত। এই কাদের অট্টহাসি শোনা যাচ্ছে? চারিদিক এরকম কালো হয়ে আসছে কেন? ঘর ঘরের শব্দে কথা বলে উঠল ভৈরবমোহন। সাহেব, তুমি জানো না তুমি কি চাইছো? তুমি জানো না তুমি কাকে মারলে? তুমি জানো না আমি কে? সত্যি এমনটা ভাবেননি স্মিথসন। বাংলার এই অঞ্চলের খাজনা আদায় করেন তিনি। চর মারফত খবর পেয়েছিলেন এই গ্রামের কোনো এক কালী মন্দিরে সপ্তকুম্ভ নামক কিছু আছে যার অনেক ক্ষমতা। কিন্তু এ কি, সামনে কে দাঁড়িয়ে আছে? চেহারায় কিছুটা বড় লাগছে যেন।
গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, ঠিক পচা গলা মৃতদেহের মতো। চোখের তারা নেই, চুলগুলো কেমন উড়ছে। হঠাৎ চারিদিকে এমন ঝড় উঠলো কোথা থেকে? সপ্তকুম্ভ পাওয়ার যোগ্যতা তোমার নেই সাহেব, কারোর নেই। এই মুহূর্তে তুমি নির্বংশ হলে তোমার মাংস প্রতিপক্ষ হয়ে উঠবে। নরকের প্রেত তোমায় প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ অনুভব করাবে। তোমায় আমি অভিশাপ দিলাম। করণ মুদ্রা তুলে অভিশাপ দিলেন তন্ত্রজ্ঞানী ভৈরব মোহন আচার্য। টেক্সাস, 2010, দুপুর 1টা। কিন্তু আমি এসব জিনিস নিয়ে ব্যবসা পছন্দ করি না। জিনিসটার মূল্য আমার কাছে অনেক। কোনোভাবেই ওটা হাতছাড়া করতে আমি রাজি নই রড্রিগেস। আই অ্যাম সরি। ফোনটা রেখে দিল নির্মলেন্দু। আরাত্রিকাকে ডেকে এক গ্লাস জল চাইল। হ্যাঁ গো, এক গ্লাস জল দাও না। কি চিন্তা করছো বলো তো? কে ফোন করেছিল? আর বলো না, সেই পাবলো। যবে থেকে শুনেছি আমি ইন্ডিয়া যাব তবে থেকে পেছনে পড়ে আছে। আর সব থেকে বড় কথা কি জানো, এত ভালো একটা বন্ধুকে জিনিসটা দেখিয়েই ভুল করেছি। কি জানি এত ইন্টারেস্ট কেন ওর। আমার মনে হয় তুমি ঠিক করোনি জিনিসটা দেখিয়ে। আফটার অল বাবা বারবার বারণ করেছিলেন কাউকেই না দেখাতে। আরাত্রিকা বলল, আমি অত বুঝিনি। প্রায় 10 বছরের বন্ধুত্ব আমাদের। কিভাবে বুঝবো এরকম হঠাৎ কৌতূহলী হয়ে উঠবে আমার পরিবার সম্পর্কে? না গো, কিছু তো ঘোট আছে। বলল নির্মলেন্দু। ছাড়ো, অত ভেবো না, যা হবে দেখা যাবে। চলো ব্যাগটা গুছিয়ে নিই, পরশু ফ্লাইট, কালই সব গুছিয়ে রাখতে হবে ফাইনালি। হ্যাঁ চলো। বারাসাত, 2010, সকাল 6:30। আরে জয়শ্রীকে কিছুতেই ঠেলে সরানো যায় না। বাবা গো, এই জয়শ্রী শোন না একটু। খেকিয়ে উঠল কথা। এই জয়শ্রীকে নামিয়ে দে না। এক লাথি মারবো শালা। না আমি সরবো না, ওই হাতিটাকে সরাও। চিৎকার করে উঠল জয়শ্রী। এই 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 কি কি হচ্ছে এসব? একটু শান্তি নেই। শট, বসতে দে। গাড়িতে উঠে বসলো সম্বুদ্ধ। কথা, সূর্য, আদিত্য, জয়শ্রী আর সোম রওনা দিল লাল মাটির দেশের পথে। অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায়, দেখা যাক মেলানো যায় কিনা। লন্ডন, 1780, সন্ধ্যা 7টা। প্রিয় ডেরেক, তুমি আমার বাল্য বন্ধু। তোমায় মিথ্যে কখনোই বলিনি, আজও বলবো না। আমি একটা অন্যায় করেছি, ঘোরতর অন্যায়, আর যার ফল ভোগ করতে হচ্ছে আমার স্ত্রী এলিজাবেথ আর মেয়ে ক্যাথারিনকে। এদের কষ্ট আমি চোখে দেখতে পারছি না। ক্যান্সার হয়েছে এদের দুজনেরই, এবং একসাথে। খুব অদ্ভুত বিষয়টা। আমার কুষ্ঠ, সারা গা হাত পায়ে ঘা। আমি জানি আমার মৃত্যু আসন্ন। কিছু স্বীকারোক্তি আর কিছু কাজের ভার আমি তোমায় দিতে চাই। বন্ধু হিসাবে এটুকু তুমি করো, এই আমার প্রার্থনা। বেঙ্গলের এই সেক্টরে আমি খাজনা আদায় করতে আসি লর্ড ওয়ারেন হেস্টিংসের তত্ত্বাবধানে। জায়গাটার নাম মণিকুন্তলপুর, বেশ বড় গ্রাম। কিন্তু এখানে খাজনা আদায় করা বেশ কষ্টকর। জমিদাররা ভালোভাবে খাজনা পরিশোধ করলেও আদিবাসীদের নিয়ে আমি সমস্যায় পড়ি। শুনেছি আমি চলে আসার পর চুয়ার বিদ্রোহ হয়। এরকমই একদিন সকালে আমার চর জনাই আমায় এসে এক অদ্ভুত মন্দিরের খোঁজ দেয়। মন্দিরটা ওদের কোন এক গডডেস কালীর। কিন্তু আরও অবাক ব্যাপার হলো, এই গডডেস জেনারেলি কালো হয়।
কিন্তু এই ঠাকুর নাকি সাদা। এই মন্দিরের ভেতর সপ্ত কুম্ভ নামক এমন কিছু আছে যা বেশ স্পিরিচুয়াল, কিন্তু জিনিসটা কি তা আমি জানি না। আমি ওই এলাকা রেড করার সময় এক পূজারী বা ওদের ভাষায় তান্ত্রিককে মেরে ফেলি আর তার মেয়েকেও হত্যা করি। এই অবস্থায় আমি ওই তান্ত্রিকের মধ্যে এক অদ্ভুত রূপ দেখতে পেয়েছিলাম, যা কোনো সাধারণ মানুষের হতে পারে না। তিনি কি ছিলেন আমি জানি না, কিন্তু তার অভিশাপ যে আমার পিছু ছাড়েনি তা আমি জানি। আমি সেদিন উত্তেজনার বশে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং বন্ধ দরজার ভেতরে কোনো এক মহিলার রাগে গড়গড় গলা শুনতে পাই, যা এক কথায় ভোলার নয়। আমি তারপর আর ভেতরে ঢুকিনি। আমি একটি পাথর দরজার বাইরে পাই, আর তা হলো একটি এমারেল্ড বা পান্না, যার দুটি আমার ঘরের অগ্নিশিখার চেয়েও বেশি। আমি জানি না এটা কি, কিন্তু জিনিসটা আমি ওখান থেকে কুড়িয়ে এনেছি। আর যদি সম্ভব হয় এটা ওই মন্দিরে ফিরিয়ে দিও। ওটা ওখানকার মন্দিরের সম্পত্তি। আমি বুঝতে পেরেছি আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। আমার ঘাড়ে তার ঠান্ডা হাতের চাপ টের পাচ্ছি। গলা শুকিয়ে আসছে আমার, আর হয়তো লিখতে পারবো না। ভালো থেকো। ইতি লেফটেন্যান্ট জোনাথন স্মিথসন। কঙ্কালীতলা, 2010 সকাল 11টা। এই মদন, ওঠ না, দেখ এসে গেছি। কথা বলে উঠল। আরে বাস, এ তো রাজবাড়ি রে কথা। আদিত্য বলল, বাবা, ভেবেছিলে কি সূর্য আর মোষের মতো ঘুমাস না? ওঠ, এসে গেছি। মণিকুন্তলপুর। বলে উঠল সম্বুদ্ধ। সোমদা, কিছু বললে? হ্যাঁ, মানে এদিকে এই প্লেটটা লাগানো কেন? এই দিক দিয়ে কোথাও যাওয়া যায় নাকি? রাস্তাটা কেমন জঙ্গল দিয়ে নেমে গেছে দেখ। ও হ্যাঁ, ওদিকটা একটা ভাঙা মন্দির আছে, সে অনেক ব্যাপার। ওই জায়গাটাই তো সেই চুয়ার বিদ্রোহ হয়েছিল। আরে ইতিহাসে ছিল না? ওদিকে আমাদেরই একটা মন্দির ছিল, বাবার কাছে শুনেছি, তবে এখন আর এসব নিয়ে ভাবি না। আচ্ছা। রাস্তা শেষে দেখা গেল বিশাল সিংহ ফটক। গাড়ি হর্ন দিতেই গেট খুলে দিল এক বয়স্ক দারোয়ান। কাকর বিছানো রাস্তা ধরে খানিকটা এগোতেই দেখা গেল দুজন মাঝবয়সী মানুষ দাঁড়িয়ে আছেন, বেশ হাসি মুখে। আরে মশাই, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। ও তোমরাও, এসো এসো। বাবা, একেবারে ঘেমে নিয়ে গেছো। এক গাল হেসে অভ্যর্থনা জানালো কথার বাবা উত্তমবাবু আর তার দাদা উৎপল উপাধ্যায়। আয় মায়, সেই কখন বেরিয়েছিস তোরা? মুখটা একেবারে শুকিয়ে গেছে। চল আগে খেয়ে নিবি, চল চল। এই রঘুবীর, বাবু লোকো কা সামান লেকে যাও। খাবারের নাম শুনতেই সূর্য আর আদি একদম ফ্রেশ। লুচি, নারকেল দিয়ে ছোলার ডাল, আলুর দম আর মোহনভোগ দিয়ে জলযোগ সেরে উঠতেই আরেক হইচই বাইরে। নিচে আসতেই কথা একটা ছেলেকে হুড়মুড় করে জড়িয়ে ধরল। আরে নীলুদা, কি খবর? কেমন আছিস? বৌদি, কেমন আছো? উফ, কতদিন পর। চলো চলো, ভেতরে চলো। ঢোকার মুখেই থমকে গেল সবাই। এক নুব্জ বৃদ্ধ এসে দাঁড়িয়েছে। উজ্জ্বল এলো না, আর আসবে না। আমার ভাগ্যটাই খারাপ। কি বলল তা আর বোঝা গেল না। থমকে গেল সম্বুদ্ধ। কি বলছেন ভদ্রলোক? সবাই উঠে গেল পাশ কাটিয়ে। শুধু সম্বুদ্ধ পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেল বৃদ্ধ ফিসফিস করে বলছে, আছে, সে আমাদের মধ্যেই আছে, তাকে আমি চিনি। সারা দুপুর বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা আরেক প্রস্ত খাওয়া দাওয়া।
আর তারপরেই কথার বাবা এসে জানালেন সবাই নিচে উপস্থিত, পরিচয় পর্ব সেরে ফেলা যাক। উত্তমবাবু পরিচয় করাতে লাগলেন একে একে। এসো এসো, তোমাদের পরিচয় করিয়ে দিই সবার সাথে, এসো। এই যে এনাকে দেখছো, বয়স্ক মানুষ, অনেক বয়স। ইনি হলেন অর্ঘ্যোত্তম উপাধ্যায়। এনার ছেলে শীর্ষোত্তম, মানে আমার জ্যাঠামশাই আর আমার দাদা উৎপল উপাধ্যায়। অনেক বড় কাঠের দোকান কলকাতায়। দাদার ছেলে মেয়ে নেই। আমি মেজর ঘরের। আমি উত্তম এবং আমার বাবার নাম অরোত্তম উপাধ্যায়। আর আপনার ছোট ভাই? জিজ্ঞাসা করল সম্বুদ্ধ। আমার ছোট ভাই নিরুদ্দেশ হয়ে গেছে মাস্টারমশাই। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু খুঁজে পাইনি তাকে। এই যে নীলু, মানে নির্মলেন্দু, উজ্জ্বলেরই ছেলে। ওর যখন 12 বছর বয়স তখন নিরুদ্দেশ হয়। নীলু তারপর থেকে এখানেই মানুষ, চাকরি পেয়ে তারপর টেক্সাস যায়। আর আমি তো অনেক দিন হলোই কলকাতাতে। আমার একমাত্র মেয়ে কথাকে নিয়ে মধ্যমগ্রামের বাড়িতে। বছরে এই পুজোর সময় সবাই আসি, বেশ ভালো লাগে মাস্টারমশাই। শুধু দাদা মশাইকে নিয়েই চিন্তা, মাঝে মাঝে এত ভায়োলেন্ট হয়ে যায় না, কি বলবো। এর মাঝেই সম্বুদ্ধ শুনতে পেল অরোত্তমবাবু বলছেন, মায়ের পুজো হবে কিভাবে? তারা তো এখনো আসেনি। মায়ের পুজো সম্পূর্ণ হবেই না। 7 রত্ন 7 মানিক 7 জোনাকির জোছনায়, তার মাঝেতে লুকিয়ে আছে সপ্তকুম্ভের রোশনাই। রাত 12টা, মণিকুন্তলার জঙ্গল। এখনো পেলাম না সেই প্রতিমা। কোথায় আছে? দাদামশাই শঙ্খটা দিয়ে গেছে, কিন্তু শঙ্খের সাথে যে জিনিসগুলো লাগবে তা পাওয়া একটু দুষ্কর। কাল কালী পুজো, উপাধ্যায় বাড়িতে আজ আলো লাগানো হচ্ছে, কিন্তু জঙ্গলের সাধন ক্ষেত্রে বসে একটা হাসির ঝিলিক খেলে গেল তন্ত্রবিদ কপালির মুখে। কাল আরও 2টো জিনিস আনতে হবে ওই বাড়ি থেকে, পদ্মরাগ বসানো গলার হারটা আর মুক্তোর নথ। যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়াটাই উচিত। ও বাড়ির লোক শুধু জানে ওগুলো ঠাকুরের গয়না, বাকিটা জানে কপালি। ছায়ামূর্তিগুলো পেছনে আসতেই কপালি বলে উঠল, 14 শাক খেলি বুঝে নাকি 14 প্রদীপের ভয় ঢুকতে সাহস হলো না? হিস হিসিয়ে বলে উঠল কেউ। মুঠো শক্ত করল কপালি। সদ্য আনা মৃতদেহটা এবার কবর দিতে হবে, ভয় পেলে চলবে না। দমদম এয়ারপোর্ট, 2010। এয়ারপোর্টের লাউঞ্জে বেরিয়ে একটু এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল লোকটাকে। হাসি মুখে এগিয়ে এসে বললেন, স্যার, আপনি পাবলো রড্রিগেস? Yeah, I am. Where is the car, Lakshman? ওই তো স্যার, ওখানে বের করেই আনা আছে। ড্রাইভারের সাথে বাইরে বেরিয়ে এসেই দেখল সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে বসতেই স্টার্ট দিল ড্রাইভার। কলকাতার ঠান্ডা সবে পড়তে শুরু করেছে। চলো চলো, লেটস গো। ডেস্টিনেশন সেই পুরুলিয়া, অনেক কাজ বাকি। স্যার, আপনি কোথায় থাকেন? মানে আমার বউয়ের না বিদেশ দেখার হেভি শখ। আমি তো প্রত্যেক শুক্রবার ইঞ্জিরি সিনেমা দেখাই। উফ, সে এক মারকাটারি ব্যাপার। আচ্ছা, আপনি কি লন্ডন নাকি আমেরিকা? টেক্সাস। ও, খুব ঠান্ডা না স্যার ওখানে?
আমাদের এদিকে তো গরমই গরম, তার উপর গাছপালা কেটে যাতা করছে। তুমি কোথায় থাকো লক্ষ্মণ? আমি আমি স্যার এই কাছেই বেলঘড়িয়ায়, ভেরি নিয়ার স্যার। তুমি গেছো কঙ্কালীতলা কখনো? ইয়ে না স্যার, মানে ভাড়ার গাড়ি তো, যেখানে যেতে বলে যাই, অত মনে থাকে না। তবে কঙ্কালীতলা নামটা চেনা চেনা লাগছে, ঠিক মনে পড়ছে না। টেনশন নেবে না স্যার, গুগল ম্যাপ আছে তো, চলে যাও। হ্যাঁ লক্ষ্মণ, তাড়াতাড়ি চলো। ড্রাইভারকে কার্যত তারাই লাগায় পাবলো। একটুও সময় নষ্ট করা যাবে না, অপেক্ষায় আছে আরেকজন, তার কাছেই দেওয়ার কথা জিনিসটা। প্রিয় বন্ধুর বাড়ি থেকে চুরি করতে একটু বাধো ঠেকছিল, কিন্তু উপায় ছিল না। বরাবরই আঙ্কেল তার বাড়ি আসা পছন্দ করত না, কিন্তু চিঠির কথা যদি সত্যি হয় তাহলে বিপদ ঘটার আগেই বন্ধুকে বাঁচানো উচিত। শেষ দিন যখন চুরিটা করে তখন পাশের ঘরে জল আনতে গেছিল নীল। ঝুটো পাথর অদল বদল করতে একটুও সময় নেয়নি। তারপর সোজা কলকাতা। গাড়ির সিটে মাথা এলিয়ে চোখ বোঝে সে, সামনে অনেক কাজ। কঙ্কালীতলা, পুরুলিয়া, দুপুর 2টো। আদি, জয়শ্রী শোন, ওই বয়স্ক মানুষটা কি বলছিল মনে আছে? বলল সম্বুদ্ধ। না, ঠিক মনে পড়ছে না। দুইজনেই বলল। এইটা একটা মানে ঢেঁড়ুস একটা। এই বাড়িতে কিছু একটা পেঁচ আছে রে। ওই বয়স্ক মানুষ একটা ছড়া বলছিলেন, সপ্তকুম্ভ সামথিং। ওনার সাথে একবার বসতে হবে, বুঝলি? কিছু তো উনি বলতে চান। হ্যাঁ, তুমি যাও, আমরা বরং আড্ডা দিই। সম্বুদ্ধ চলে গেল। দুপুরের খাওয়া সেরে দাওয়ায় বসে আছেন বৃদ্ধ অর্ঘ্যোত্তম উপাধ্যায়। পাশে বসল সম্বুদ্ধ। শ্বেতকালীর মূর্তি কোথায় একমাত্র আপনি জানেন, তাই না? চমকে উঠলেন বৃদ্ধ। তুমি? না, আমি তাদের দলের নই। আমি শুধু সপ্তকুম্ভ জিনিসটা জানতে চাই। আমার কোনো লোভ নেই কোনো জিনিসের প্রতি, কিন্তু জিনিসটা বাঁচানো খুব দরকার। ঝরঝর করে কেঁদে ফেললেন বৃদ্ধ অর্ঘ্যোত্তম। উজ্জ্বল বেঁচে আছে, আমি তাকে দেখেছি, কেউ বিশ্বাস করে না। ওকে মণিকুন্তলার জঙ্গলে দেখেছি আমি। ও আর মানুষ নেই, জীবন্ত প্রেত। ও সব পারে। সপ্তকুম্ভের জন্য ওই গ্রামকে শ্মশান করে দিতে পারে। মায়ের গয়নায় ওর লোভ নেই, ওর লোভ ওই রত্নগুলোয়। আগের বছর কালী পুজোর পর গয়না তোলার সময় হঠাৎ দেখি সোনার বালা জোড়া আছে, কিন্তু তাতে লাগানো পাথরগুলো নেই। ও এবারেও আসবে, ঠিক নিয়ে যাবে, দেখো। আমাদের হাত থেকে আবার সব যেতে বসেছে বাবা। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। উঠে দাঁড়ালো সম্বুদ্ধ। ঘরে যাওয়া দরকার, কয়েকটা জিনিস লিখে রাখতে হবে। আজ আবার কালী পুজো, রাত জাগতে হবে। কালী পুজোর রাত। সন্ধ্যাবেলা সবাই দালানে মায়ের পুজো নিয়ে ব্যস্ত। সম্বুদ্ধ ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছে। হঠাৎ মনে হলো পিছনের জানলা দিয়ে কেউ সরে গেল। মুহূর্তে সচকিত হয়ে উঠল সে। কে গেল? ছুটে বাইরে যেতেই দেখতে পেল একটা কালো ছায়া আস্তে আস্তে ঢুকছে উৎপল বাবুর শোয়ার ঘরে। সবাই নিচে, ঘর ফাঁকা।
ওই ঘরের আলমারিতেই রাখা আছে মায়ের গয়না। পা টিপে টিপে এগিয়ে পর্দার ফাঁকে চোখ রাখল সে। একজন লাল রক্ত বস্ত্র পরা লোক আলমারি খুলছে। সম্বুদ্ধ সবে ঢুকে ধরতে যাবে, আচমকা হাওয়ায় যেন মিলিয়ে গেল লোকটা। ঘরের একটা জানলা সশব্দে খুলে বেরিয়ে গেল একটা দমকা হাওয়া। ফোনটা তুলে নিয়ে একটা মেসেজ টাইপ করলো সোম। জেমস আর সেফ, হোয়ার আর ইউ? ও প্রান্ত থেকে রিপ্লাই এলো, আই এম অ্যাট হোম বাডি, কামিং সুন। জমিদার বাড়ির বাইরে মণিকুন্তলার জঙ্গলে বসেছে আর এক সভা। জঙ্গলে আর এক ধ্বনি, না না না, পাওয়া গেল না। ছেলেটাকে মারবে বলেই ঘুরেছিল কপালি, কিন্তু কিন্তু পিছনে ওটা কে দাঁড়িয়েছিল? কে তার পরিকল্পনা বানচাল করে দিল? কে? রাগে গড়গড় করে উঠল কপালি। কিরে, ছিলি কোথায়? সূর্য বলে উঠল, আরে বলিস না, উপরে গিয়ে দেখি সোমদা তার ক্রাশকে টেক্সট করছে বেশ হাসি মুখে। কেস জমে ক্ষীর গুরু। হ্যাঁ, তার বলতে, কিন্তু গেল কোথায় বলতো? বাবা, তোদের বাড়ির ঠাকুরের থেকে তো দেখছি ঠাকুরের গয়না দামি রে। কি সব ঝিকমিক করছে, এখান থেকেই দেখা যাচ্ছে। চোখ একেবারে ঝলসে যাচ্ছে। হ্যাঁ রে, তাও তো বাবা আর জেঠু একটু আপসেট আছে। আগের বার ওই বালা থেকে দ্বিতীয় পাথর হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায়নি কোথাও। আর প্রত্যেকটা পাথরের আলাদা আলাদা নাম আছে, কি সব পদ্মরাগ, নীলকান্তমণি, এসব। আমি জানি না বাবা, দাদুকে বলতে শুনেছি। আমাদের এই জিনিসগুলো নিয়ে কি সব একটা লোচা আছে যেন। আমি অত শত জানি না। চল দেখি সোমদা কই গেল। সম্বুদ্ধ এদিকে জঙ্গলে ঢুকছে। খানিকটা দূরেই ওই দেখা যাচ্ছে একজনকে, পুলোভার পরে মাথায় হুড দিয়ে দাঁড়িয়ে। ছেলেটা তার ইউনিভার্সিটির বন্ধু। নাম নাম পাবলো রড্রিগেজ। কি খবর রে? কি ঠান্ডা রে এখানে। একদম ঢপ দিবি না বাবা, ভালোই তো বাংলা শিখেছিস। এনেছিস সেটা, যেটা আনবি বললি? স্মিথসনের পান্না তো? ইয়েস ইয়েস, এনেছি। কি ব্যাপার বলতো? ইজ ইট রিয়েল? Does the occult power exist actually? ইয়েস পাবলো, ইয়েস, অস্তিত্ব আছে। কিন্তু তার আগেও যেটা আমাদের করতে হবে সেটা হলো ভাঙা মন্দিরটা খুঁজে বের করা। এটা এই জঙ্গলেই থাকার কথা। চত এগিয়ে দেখি। বেশি দূর যেতে হলো না। 50 মতো যেতেই পাবলো হুড়মুড় করে মাটির ভেতরে ঢুকে গেল। কি হলো ব্যাপারটা? সোম দাঁড়িয়ে পড়ল। এটার কি মানে? একবার দুরু দুরু বুকে ডাকলো, পাবলো, এই পাবলো, পাবলো, এই পাবলো। নিচ থেকে সাড়া এলো, Yeah, I am here. Look, what is it? খানিকক্ষণ কসরত করে নেমে এলো নিচে সোম। ফাটিয়ে দিয়েছিস তো গুরু। এই তো সেই দরজা, মন্দিরের দরজা, শ্বেতকালীর মন্দির। কোথায় ছিলে তুমি বলবে সোমদা? কত খুঁজলাম তোমায়। এরকম করলে হয় বলো? ঘুম থেকে উঠতেই একরাশ প্রশ্ন ঝাঁপিয়ে পড়ল সোমের ওপর। বলছি বলছি বাবা, সব বলছি। তার আগে টিফিন করে নি। তোর ভালো নাম কি রে? কথা কথা উপাধ্যায়। কেন, কোনো সন্দেহ আছে? বলেই হিহি করে হেসে উঠল সবাই। সোম হাসল না, আবার জিজ্ঞাসা করল, তোর ভালো নাম কি? কথা কলি। এবার ঘর শুদ্ধ সবাই চুপ।
চ সবার সাথে বসা যাক, তোদের অনেকগুলো জিনিস পাওনা আছে, মিটিয়ে দিয়ে আসি চ। সবাইকে ডাকা হলো বড় ড্রয়িং রুমে। শুরু করলো সম্বুদ্ধ। আপনারা কি জানেন আপনাদের পূর্বপুরুষ কে ছিলেন, বা আপনাদের এই 100 বছরের পুজোর ইতিহাসটাই বা কি? খানিকটা আমতা আমতা করেই থেমে গেলেন দুজন। বেশ, আমি বলছি তাহলে। আপনাদের আসল বাড়ি কঙ্কালী তলাতেই নয়, বা আপনাদের ঠাকুর মা কালীর এই কালো রূপই নয়। আপনাদের আসল গৃহদেবী শ্বেতকালী। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, শ্বেতকালী। আর আপনাদের আদি বাড়ি মণিকুন্তলপুরে, অর্থাৎ এখান থেকে 3 মাইল গভীর জঙ্গলের ভিতর, যেখানে আপনাদের আদিবাস ভূমির নামমাত্র এখনো আছে। কিন্তু কি আশ্চর্য ভাবুন, শ্বেতকালী মন্দিরটি অক্ষত আছে। আমি নিজে সেটি কাল রাত্রে দেখে এসেছি। এবার বলি আপনাদের ব্যাপারে আমি জানলাম কি করে এত কিছু। বিদেশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করাকালীন আমার সাথে আলাপ হয় একজন ভালো মানুষের, নাম পাবলো রড্রিগেজ। এই পাবলোর থেকে আমি এক অদ্ভুত কাহিনী শুনি, এক পান্নার কাহিনী। তাদের পরিবারের কারোর না কারোর দায়িত্ব আছে এই পান্নাকে ইন্ডিয়ার একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো। জায়গাটার কোথাও না, এই মণিকুন্তলপুরের শ্বেতকালী মন্দিরে। বেচারা কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে এই কাজটা সারবে। ইতিমধ্যে সে জানতে পারে যে তারই বাল্যবন্ধু পুরুলিয়ায় থাকে, আর তার কাছে সে দেখেছে একটি শাঁখ, যার ওপর পান্নাটি থাকার কথা। এই বাল্যবন্ধুটি আর কেউ নন, ইনি হলেন নির্মলেন্দু। নির্মলেন্দু বাবু, দেখুন তো চিনতে পারেন কিনা। দরজা দিয়ে ঢুকে এলো এক সৌম্য দর্শন ছেলে। আরে পাবলো, তুই? বলে উঠল নির্মলেন্দু। সোম আবার বলতে শুরু করলো। কিন্তু আপনার বাবা পছন্দ করতেন না এই পাবলোকে, কারণ তিনি ছিলেন ইংরেজ বিদ্বেষী। তিনি আপনাকে বলে গেছিলেন এই শাঁখ তার হাতে যেন না পড়ে। আসলে আপনারা লক্ষ্যই করেননি কোনোদিন আপনাদের দাদামশাই কি বলছেন। 7 রত্ন 7 মানিক 7 জোনাকির জোছনাই, তার মাঝেতে লুকিয়ে আছে সপ্তকুম্ভের রোশনাই। এর মধ্যে কয়েকটা জিনিস আছে। 1, কোথাও গিয়ে 7টা রত্নের হদিশ আছে, আর এগুলোর সাহায্যেই পাওয়া যাবে সপ্তকুম্ভের হদিশ। সপ্তকুম্ভ প্রসঙ্গে পরে আসবো, তার আগে বলি এই রত্নগুলো কি। কেউ কি জানেন এই রত্নগুলো কোথায় আছে? উত্তমবাবু বলে উঠলেন। না মানে মায়ের গায়ের গয়না কি? ঠিক ধরেছেন, এই গয়নাই ছিল শ্বেতকালীর গায়ে। 7টি রত্নের পান্না আছে আমার জিম্মায়, পদ্ম রাখবার চুনি বসানো আছে ওই মায়ের গলায় হাড়ে, যা এখনো ঠিক আছে। মায়ের মাথার টিকলি নীলকান্ত মণিটি ঠিক আছে, মুক্ত বসানো নথ আছে, আর মুকুটের হিরে ঠিক আছে। খোয়া গেছে হাতের বালার পাথর পোকরাজ, আর আপনাদের যেটা চোখে পড়েনি সেটা হলো মায়ের পায়ের নুপুর আছে, কিন্তু তাতে ফিরোজা, বা যাকে ইংরেজিতে বলে টার্কোইস, এই পাথরগুলো কিন্তু নেই। এই সময় আরাত্রিকা বলে উঠল। হ্যাঁ, আমি খেয়াল করেছিলাম, জ্যাঠামশাইকে বলেও ছিলাম, কিন্তু উনি কেমন হাসতে হাসতে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। উৎপলবাবু আকাশ থেকে পড়লেন। আমি আমি কোথা থেকে এলাম? আমি তো নীলের সাথে ছিলাম, জিজ্ঞেস করো ওকে। সত্যিই তাই, উৎপলবাবু সেই সময় ঘরেই আসেননি। সবাইকে অবাক করে দিয়ে খিলখিলিয়ে হেসে উঠলেন বৃদ্ধ অর্ঘ্যোত্তম। উজ্জ্বল বেঁচে আছে। মানে উজ্জ্বল তো নিরুদ্দেশ দাদামশাই। না,
উজ্জ্বলবাবু আছেন, কিন্তু এখন তিনি তন্ত্র সাধক আর অতীব শক্তিশালী। কেন সেটা জানা দরকার। অর্গোত্তম বাবু, আপনি কিছু বলুন, কি এই বাড়ির ইতিহাস? খানিকক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলেন সেই বৃদ্ধ। ঘরে ছুঁচ পড়লেও আওয়াজ শোনা যায়। এই গল্প আমার বাবার কাছে শোনা। তখন আমরা কঙ্কালি তলায় এসে ঘর বেঁধেছি। বাবা ছিলেন দ্বিজোত্তম মুখোপাধ্যায়, মেজ কাকা নরোত্তম মুখোপাধ্যায় আর ছোট কাকা সর্বোত্তম মুখোপাধ্যায়। মুখার্জি বাড়ির পতনের সময় একদিন সন্ধ্যাবেলায় বাবাদের ডেকে পাঠায় শ্বেতকালী মন্দিরের তন্ত্র সাধক ভৈরব মোহন আচার্য মশাই। উনি জানেন মায়ের গয়না এই পাথরগুলো সপ্তকুম্ভের সন্ধান দেবে। তাই তিনি মুখার্জি বাড়ির 3 পুরুষকে ডেকে গয়না ভাগ করে দেন। সেই অনুযায়ী বাবার ভাগে আসে 3টে গয়না, মেজ কাকার ভাগে 2টো গয়না আর ছোট কাকার ভাগে 2টো গয়না। আমার এই ছোট কাকাটি ছিলেন একটু অন্য স্বভাবের। তিনি ঘোরতর তন্ত্র সাধনার ব্রতী ছিলেন এবং সব সময় চাইতেন সপ্তকুম্ভের খোঁজ। সপ্তকুম্ভ কি তা বাবারা জানলেও বলেননি আমাদের, কারণ তারা গোপন রাখতে চেয়েছেন এই জিনিসটা। কিন্তু ছোট কাকা তা করেননি। তিনি বলেছিলেন তার ছেলেকে যে পরে ওই সপ্তকুম্ভের খোঁজার চক্করেই বেঘরে প্রাণ হারিয়েছে, আবার সেখানেই দৌড়চ্ছে উজ্জ্বল। মায়ের কোপ ভারী সাংঘাতিক মাস্টার মশাই। আপনার সাধ্যি থাকে তো তাকে আটকান। আচমকা গলা পাল্টে গেল বৃদ্ধের। ঘর ঘরে গলায় শোনা গেল, মণিকুন্তলপুর 1760, বিকেল 5টা 30। শ্বেতকালী মন্দিরের ঠিক পেছনের জঙ্গলে একটি নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ালেন ভৈরব মোহন। খবর আছে আজই আসছে সেই শয়তান লালমুখ সাহেব স্মিথসন। একবার সুযোগ পেলে শেষ করে দেবে গ্রামের পর গ্রাম। কিন্তু যদি সেই মন্দিরের গর্ভগৃহে রাখা বিশেষ জিনিসটির সন্ধান পেয়ে যান, তাহলে শুধু গ্রাম না, মহাপ্রলয় নেমে আসবে সারা পৃথিবীতে। আস্তে আস্তে ঝোপঝাড়গুলো সরাতেই একটা দরজা চোখে পড়ল। চারিদিকটা একবার দেখে নিয়ে সেই দরজা খুলে প্রবেশ করলেন ভেতরে। এই দরজা দিয়ে সোজা নেমে যাওয়া যায় মাটির নিচে, যা শ্বেতকালী মন্দিরের মূর্তির ঠিক নিচের একটি ঘরকে যুক্ত করেছে। চকমকি পাথর ঠুকে মশাল জ্বালিয়ে ঘরটির সামনে এসে দাঁড়ালেন ভৈরব মোহন। দরজায় কান পেতে শুনলেন ভেতরে কে যেন হেঁটে বেড়াচ্ছেন। চাপ দিতেই দরজাটা খুলে গেল ক্যাচ শব্দে। ভেতরে একটি চক্র, যার মাঝে রয়েছে একটি 8মুখী তারা। 7টা মুখে রাখা আছে 7টা উজ্জ্বল রত্ন। 7 দেওয়াল বিশিষ্ট ঘরটির 7টি খোলা দরজা। 8 নম্বর মুখে বসে ভৈরবতান্ত্রিক পড়তে শুরু করল তার অমোঘ সিদ্ধ কাল ভৈরব মন্ত্র। জাগ্রত করতে লাগলেন মা শ্বেতকালীর 2 সহচরী ডাকিনী আর যোগিনীকে। আজ তাদের একটা দায়িত্ব দেবেন ভৈরব মোহন।
একে একে তুলে নিলেন 7টি রত্ন। প্রত্যেক রত্ন নির্দিষ্ট স্থান থেকে তোলার সাথে সাথে বন্ধ হয়ে যেতে থাকলো দরজাগুলো। 7টা ঘরে 7টা কলসি রাখা, যার প্রত্যেকটির মধ্যে রয়েছে বিপুল পরিমাণে মণি, মুক্ত এবং সোনার গয়না। একের পর এক হারিয়ে যেতে থাকলো পাতালপুরীর গুপ্ত কক্ষে। এই 7টি রত্নের গুরুত্ব জ্যোতির্বিজ্ঞানে অসীম। এক একটি রত্নের এক একটি গুণ, আর তার ওপরেই একদিন ছিল মুখুজ্জে পরিবারের ভবিষ্যৎ। 8 নম্বর মুখ থেকে ভৈরবমোহন উঠতেই ঘটাং শব্দে বন্ধ হয়ে গেল জঙ্গলের দিকের প্রবেশপথ। ছোট্ট সিঁড়ি বেয়ে মন্দিরের গর্ভগৃহে উঠে এলেন ভৈরবমোহন। মূর্তির সামনে দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠলেন তিনি। মা, তোমার সম্পত্তি তুমি রক্ষা করো। আমি পারলাম না, আমার সাধ্য নেই অত্যাচারী সাহেবের বিরুদ্ধে লড়াই করার। আমার মেয়েকে দেখো মা, আমি চলে গেলে কেউ থাকবে না তার। তুমি তাকে দেখো মা। মুখ ঢেকে ফেললেন বৃদ্ধ ভৈরবমোহন। চোখ তুলতেই স্তব্ধ হয়ে গেলেন তিনি। এ কি দেখছেন তিনি? সামনে 4 হাতে এ কে দাঁড়িয়ে? কালী। ভৈরবমোহন দেখলেন শ্বেতকালীর মুখ পাল্টে যেতে লাগলো তার নিজের মেয়ের আদলে। খিলখিল হাসি শুনতে পেলেন চারিধার থেকে। এর আগে প্রচুর সাধনা করেছেন, ভয় কাকে বলে জানেন না তিনি। কিন্তু আজ এ কি হচ্ছে? সামনে কে? তবে কি তার মেয়ে? পেছনে 2টি ছায়া মূর্তি এসে দাঁড়ালেন। উপদেবী। তাদের নিঃশ্বাস ঘাড়ে পড়তে লাগলো তার। এক মনে মন্ত্র জপে চলেছেন আচার্য মশাই। ঠক ঠক করে কাঁপছে পা। না, ভয় পেলে চলবে না। এক এক করে আস্তে আস্তে খুলতে লাগলেন মায়ের গায়ের গয়না, হাতের বালা, গলার হার, মাথার মুকুট। সবেতে বসিয়ে দিলেন এক একটি করে 7টি রত্ন। এই রত্নগুলো দিয়ে দিতে হবে মুখুজ্জুদের ছেলেদের। এই জিনিস হাতে পড়লে সাহেব সব শেষ করে দেবে। চলে আসবে নরকের অন্ধকারে থাকা জীবগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতায়। শেষবারের মতো নিজের মেয়ের সন্ধ্যারতি করলেন তন্ত্রবিদ ভৈরবমোহন আচার্য। তারপর চোখ মুছে 2 ছায়া মূর্তিকে ঘরে রেখে গয়নার পুটলি নিয়ে বাইরে আসেন তিনি। বাইরে এসে দাঁড়িয়েছে 3 ভাই। ঠাকুরমশাই, এসেছি আমরা, বলুন কি দরকার? কথাকে পাওয়া যাচ্ছে না সোম। ডুকরে কেঁদে উঠলেন মৃণালিনী দেবী, কথার মা। এক ঝটকায় ঘুম ভেঙে গেল সোম আর পাবলোর। নিচে এসে দেখল সবার মুখ থমথমে। উত্তমবাবুই মুখ খুললেন। কথার নাম কথা উপাধ্যায়ের না মাস্টারমশাই, কথাকলি মুখোপাধ্যায়। দীর্ঘ 6 বছর পার হয়ে যাওয়ার পরও সন্তান না হওয়ায় আমরা ভেঙে পড়েছিলাম খুব। একদিন রাতে আমাদের শ্বেতকালী স্বপ্ন দিলেন, আর তারপর কথা আসে। বড় আদরের মেয়ে আমাদের কথা মাস্টারমশাই। ওর কিছু হলে আমরাও বাঁচব না। বলল সোম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভেঙে পড়লে চলবে না এই মুহূর্তে। চলুন তো আমার সাথে। কোথায়? শ্বেতকালী মন্দির। মিনিট 20 মধ্যেই হাজির হলো সবাই শ্বেতকালী মন্দিরের সামনে। মন্দিরে ঢোকার ঠিক আগেই আটকালো সোম। না কাকু, সামনে দিয়ে না। শ্বেতকালীর গর্ভগৃহে ঢোকার আসল রাস্তা এটা না, আর একটা রাস্তা আছে। অবাক চোখে তাকালো সবাই সোমের দিকে। হাসি হাসি মুখে সোম বলল, হ্যাঁ, তবে এই কৃতিত্বটা পাবলোর।
কালী পুজোর দিন রাত্রিবেলা উপরের দরজা ভেঙে নিচে পড়ে যায়, সেটা পিছন দিকে। চলুন। সত্যিই পাওয়া গেল সেই দরজা। আর কি আশ্চর্য, আজ সেই বন্ধ দরজা খোলা। সোম আর সবাই একে একে ভেতরে ঢুকে অবাক হয়ে গেল। এ কি অবাক দৃশ্য! 7 দেওয়াল বিশিষ্ট বড় ঘরটার ঠিক মাঝখানে একটি চক্র, আর তার ঠিক একেবারে ওপরের একটা মুখে বসে আছেন একজন, সেই লাল শালু পরা তান্ত্রিক কপালি। ঘরের এক কোণে হাত পা মুখ বাঁধা অবস্থায় কথা পড়ে আছে, অচৈতন্য। এ কি কথা এখানে? আপনি কিভাবে? বলে উঠল সোম। আমার বাড়ি, আমার অধিকারের জিনিস, আমাকেই প্রশ্ন করছো? হিস হিসিয়ে বলে উঠল কপালি। রত্ন তো একার কারণ নয়, আর সপ্তকুম্ভের খোঁজ কেউ করেনি, সেটা আমাদের পূর্বপুরুষের ব্যর্থতা। আমি করেছি। চিৎকার করে উঠল কপালি। সপ্তকুম্ভ কি কোনো ধারণা আছে মাস্টার মশাইয়ের, নাকি শুধুমাত্র উত্তেজনার বশে এই পাতালপুরীতে প্রবেশ করেছেন? না, আমার ধারণা নেই, আপনি বলুন। শান্ত গলায় বলল সোম। সপ্তকুম্ভ শুধু 7টা রত্ন ভর্তি কলসি নয়। এই আসনে বসে সপ্তরত্ন রেখে এদের ক্ষমতার জোরে সাধনা করা হতো প্রেত শক্তি। পাতালে থাকা নরপিশাচদের আমাদের কুলপুরোহিত ভৈরব মোহন পারতেন সেই সাধনা। তিনি একমাত্র পারতেন তাদের জাগিয়ে তুলতে আর তাদের ফেরত পাঠাতে। এদের বসে আনতে পারলেই পৃথিবীর সময় নিয়ন্ত্রণ চলে আসবে সাধকের হাতে। শ্মশান করে দিতে পারবে এক মুহূর্তে গ্রামের পর গ্রাম। এদের রাখলে রাখতেন দেবী শ্বেতকালী আর তার 2 উপদেবী। ভৈরব মোহনের মৃত্যুর সময় তিনি ডেকেছিলেন এই পিশাচদের, আর তারা ফেরত যায়নি। আমার বাবা ছিলেন তন্ত্র সাধক, তিনি জানতেন তাদের ফেরত পাঠানোর উপায়। রক্ত না পেলে তারা ফেরত যাবে না। আজ সেই সময় উপস্থিত। আপনারা আমায় সপ্তরত্ন দিন, আমি আমার কাজ শেষ করব। কথাকে ছেড়ে দিন, ও এই বংশের মেয়ে, আপনার ভাইজি। আপনি তাকে নিয়ে এসে কি প্রমাণ করতে চাইছেন? মুহূর্তে ক্রূর হাসি খেলে গেল কপালির মুখে। ওই যে বললাম রক্ত চাই, সেটা তো ওরই চাই মাস্টার মশাই। অট্ট হাসিতে ফেটে পড়ল কপালি। সবাই বাকরুদ্ধ, কারোর নড়ার ক্ষমতা নেই। এই পাতালপুরীতে বন্দি সবাই, বাধ্য সবাই। কপালি একে একে সাজাতে লাগলো তার নির্দিষ্ট স্থানে রাখা পাথরগুলো। তারপর হাত বাড়িয়ে দিল সোমের দিকে। মোহাচ্ছন্নের মতো পাথরগুলো তুলে দিল সোম কপালির হাতে। কথার দিকে তাকানো যাচ্ছে না, নিথর হয়ে পড়ে আছে মেয়েটা। হঠাৎ সোমের মনে হলো শুধু তাদেরই ছায়া পড়েনি দেওয়ালে, আরও যেন 2টো ছায়া সরে গেল অন্ধকারে। কপালি বসল তার সাধন ক্ষেত্রে। 8 মুখের এক প্রান্তে কপালি, মাঝে কথার নিথর দেহ, 7 মুখে 7 রত্ন। শুরু করলো তার তন্ত্র পূজা। এক এক করে দেওয়াল থেকে খুলে যেতে লাগলো দরজা। দেখা গেল সপ্ত কলস। হঠাৎ কপালি চেঁচিয়ে উঠল 2 হাত শূন্যে।
আয় আয় তোরা, নেমে আয় আয়, রক্ত খেয়ে পাড়ি দে নরকের দিকে। সপ্তকুম্ভ আমার। বলেই পাশের খাড়াটা তুলে কথার ওপর চালানোর ঠিক মুহূর্তে হঠাৎ যেন আটকে গেল কপালি। সিঁড়ি দিয়ে কে নেমে আসছে ও? কথা তা কি করে হয়? হতবম্ব হয়ে গেল কপালি। তাহলে সামনে শুয়ে আছে কে? সামনে তাকাতেই সবাই দেখল এক অদ্ভুত দৃশ্য। সামনে শুয়ে থাকা মেয়েটি উঠে বসেছে। গা থেকে খুলে গেছে সমস্ত বাঁধন। চোখের তারা বলে কিছু নেই তার। কি হচ্ছে, কি হচ্ছে এসব? না না না, এক হাত তুলে সোজা বসিয়ে দিল কপালির বুকের ঠিক মাঝে। বের করে নিয়ে এলো হৃৎপিণ্ড। পাশে এসে দাঁড়ালো দুই ছায়ামূর্তি, উপদেবী। সিঁড়ি দিয়ে নেমে আসা কথার মুখ থেকে কয়েকটা কথা ভেসে এলো। কপালি সব সময় চাইতো সপ্তকুম্ভের ক্ষমতা, তা পাওয়ার যোগ্যতা কারণ নেই। আমি আবার পুজো নেব তোদের। পুরনো ধুলো ঝুল পড়া মূর্তিতেই আমার রূপ পাবি তোরা। এ গয়না আমার, এই রত্নও আমার। এতে ভোগ করার অধিকার কারণ নেই। যেখানের জিনিস সেখানেই থাকা ভালো। আমি তোদের পরিবারকে সব সময় বাঁচিয়েছি, পরেও বাঁচাবো। কিন্তু লোভ করলে সর্বনাশ নেমে আসবে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। কখনো কালী রূপে, কখনো কথা রূপে, কখনো কথা কলি রূপে। বলেই মেঝেতে পড়ে গেল কথা। পরে জ্ঞান ফিরতে কথার আর কিছু মনে ছিল না। আর আরও অদ্ভুত ব্যাপার হলো, শ্বেতকালীর ধুলঝুলো পরিষ্কার করতেই আশ্চর্য ব্যাপার দেখে শিউরে উঠল পুরুত মশাই। মুখটা কথার মতন না? শেষ হলো আজকের গল্প সপ্তকুম্ভ। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, যাতে পরবর্তীতে আরও গল্প শোনার উৎসাহ পাই। ধন্যবাদ।